আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক ডাইজেশন, অ্যাবজর্পশন অ্যান্ড মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট। তো আজকে আমরা তিনটা আলোচনা করব না, আমরা আজকে শুধুমাত্র আলোচনা করব ডাইজেশন অফ কার্বোহাইড্রেট। তো আমাদের এখানে যখন আমরা বলছি ডাইজেশন অফ কার্বোহাইড্রেট, তখন আমাদের দুইটা মেইন কিওয়ার্ড আসছে, একটা হচ্ছে ডাইজেশন অ্যান্ড আরেকটা হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে প্রথমে আমরা আসি, ডাইজেশন বলতে আমরা কি বুঝি। ডাইজেশনের যদি বাংলা শব্দ আমরা করতে চাই, তাহলে ডাইজেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে পরিপাক। এখন যদি আমরা আরো খাঁটি বাংলায় যেতে চাই, অর্থাৎ আমরা সচরাচর মুখে যে শব্দটা ইউজ করি, সেই অর্থে ডাইজেশন মানে হচ্ছে হজম। এখন এই পরিপাক বা হজম বা ইংরেজি পরিভাষায় বলতে গেলে ডাইজেশন মানে কি, অবশ্যই মেডিকেল সায়েন্সের ভাষায় ডাইজেশন মানে কি আমরা যদি বলতে চাই, তাহলে এভাবে বলতে পারি, ডাইজেশন মে বি ডিফাইন্ড অ্যাজ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেস বাই হুইচ কমপ্লেক্স ফুড পার্টিকলস আর ব্রোকেন ডাউন ইন্টু সিম্পলার ফর্ম সুইটেবল ফর অ্যাবজর্পশন অ্যান্ড সাবসিকুয়েন্ট ইউটিলাইজেশন। তাহলে গতানুগতিক ডেফিনেশন থেকে আমরা এখানে দুটো জিনিস পাচ্ছি। ডাইজেশনটা হচ্ছে একটা ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেস। সো ডাইজেশন হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেস। পেয়ে গেলাম যে ডাইজেশনে আমাদের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল দুই ধরনের প্রসেস ইনভলভ থাকে। এতটুকু পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা এখন একটু গল্প বলতে চাই, একটু গল্পের মাধ্যমে শিখতে চাই। তাহলে আমরা যেহেতু গল্পের মাধ্যমে শিখতে চাচ্ছি, প্রতিটা গল্পেই যেমন কিছু ক্যারেক্টার থাকে, আমাদের গল্পে একটা ক্যারেক্টার আছে। তো আমরা ধরে নেই আমাদের গল্পের ক্যারেক্টার নাম হচ্ছে ফাহিম, মিস্টার ফাহিম। মিস্টার ফাহিম, মনে করি আমাদের বয়স্ক বা আপনাদের বয়স্ক 22 ইয়ার্স ওল্ড। ওকে, সো মিস্টার ফাহিম 22 ইয়ার্স ওল্ড। সে প্রচুর বাইরে খেতে পছন্দ করে, সে প্রচুর বার্গার, পিৎজা এগুলো খেতে পছন্দ করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে লকডাউন চলার কারণে সে বাইরে কোনো রেস্টুরেন্টে যেতে পারছে না, যে কারণে তার বাসায় মায়ের হাতের খাবারই তাকে খেতে হচ্ছে। যদিও বা তার রুটি খাওয়া একদমই পছন্দ না, কিন্তু সকালে তাকে রুটিই দেওয়া হচ্ছে, ইভেন রাতের বেলাও তাকে রুটি দেওয়া হচ্ছে, কারণ তার ওজন বেড়ে যাচ্ছে বা ওজন বেড়ে গেছে। তাহলে ফাহিমের এখন বর্তমান পরিস্থিতিকে আমরা একটু আঁকার চেষ্টা করি। আমরা মনে করি একটা ফাহিমের ছবি আঁকি আমরা। সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের ফাহিমের মুখ এঁকে দিলাম, নাক এঁকে দিলাম, এখানে আমাদের চোখ থাকলো একটা, অ্যান্ড এখানে মোটামুটি এটা হচ্ছে আমাদের মাথা হয়ে গেল। আচ্ছা, একটু দাঁত দিয়ে দিই যেহেতু সে খাবে। আচ্ছা, দাঁত হয়ে গেল। তার তো টাং লাগবে, নাহলে তো ফাহিম প্রচুর কথা বলে, তার টাংও এঁকে দিলাম আমরা। আচ্ছা, মাথায় একটু চুল দিতে হবে ছেলেটার। আচ্ছা, চোখ একটা হয়েছে, দুইটা চোখ হয়ে গেল, নাক হয়ে গেল, কান বাকি আছে আমাদের। আচ্ছা, কানও দিয়ে দিলাম। ওকে, মোটামুটি এটা হচ্ছে আমাদের ফাহিম। আচ্ছা, শুধু মুখ আঁকলে তো হবে না, ফাহিমের বডিটাও আঁকতে হবে আমাদের। ঠিক আছে, সমস্যা নেই, আমরা এঁকে দিচ্ছি। এই যে ফাহিমের একটা হাত হয়ে গেল, হাতের এই যে আঙ্গুলগুলা, এখানে ফাহিমের আরেকটা হাত হয়ে গেল, আরেকটা হাত দিয়েই তার আঙ্গুল হয়ে গেল। তার বডি হচ্ছে আস্তে আস্তে, অ্যান্ড তার বডিও কমপ্লিট। বাকি থাকলো আমাদের ফাহিমের পা। সো এই আমাদের ফাহিমের পা হয়ে যাচ্ছে। দুঃখিত, আমি অত ভালো আঁকতে পারি না। সো মোটামুটি আমাদের ফাহিমকে আঁকা শেষ। তো ফাহিমের হাত হচ্ছে, এই হাতে আমাদের আছে হচ্ছে, মনে করি এটা হচ্ছে একটা রুটি। মা ওকে যে রুটি বানিয়ে দিয়েছে, ফাহিম সেই রুটি খাচ্ছে বা ফাহিম রুটি মুখে দিচ্ছে। অত্যন্ত বিরক্ত সহকারে ফাহিম রুটি মুখে দিচ্ছে, এই কারণে ফাহিমের চেহারার এই অবস্থা। যাই হোক, খেতে তো তাকে হবেই। তো যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে, ফাহিম যখন এই রুটিটা তার মুখের মধ্যে দিচ্ছে, তখন সে তার দাঁত, চোয়াল এবং যে মাসলস অফ মাস্টিকেশন আছে সেইগুলা দিয়ে এই রুটিটাকে সে চিবাচ্ছে, অর্থাৎ সে চিউইং করছে, মাস্টিকেশন করছে। এবং সে যখন এই মাস্টিকেশনটা করছে, তখন তার
লালা সিক্রেশন হচ্ছে মুখের মধ্যে থেকে। লালা অর্থাৎ বলতে গেলে হচ্ছে স্যালাইভা সিক্রেশন হচ্ছে, স্যালাইভারি সিক্রেশন হচ্ছে, এবং স্যালাইভার সাথে কিছু এনজাইম বের হচ্ছে, কিছু ডাইজেস্টিভ এনজাইম বের হচ্ছে। এখন আমরা এই গল্পটাকে, ফাহিমের খাবারের যে গল্পটা, এইটাকে যদি আমরা একটু কনসাইজ ফর্মে আনতে চাই, তাহলে আমরা এখানে দুটো জিনিস পাবো। প্রথমত, ফাহিম রুটিটা হাতে নিল এবং হাতে নেওয়ার পর মুখে দিয়ে চিবানো শুরু করলো। অর্থাৎ সে তার দাঁত, তার চোয়াল এবং মাসেলস অফ মাস্টিকেশনের সাহায্যে রুটিটাকে চিবাচ্ছে, অর্থাৎ চিউইং করছে। এই যে সে রুটি চিবাচ্ছে বা চিউইং করছে, এই প্রসেসটাকে আমরা বলি ডাইজেশনের ফিজিক্যাল প্রসেস। হয়ে গেল। এবার আমাদের যে তার লালা সিক্রেশন হচ্ছিল ফাহিমের লালা সিক্রেশন হচ্ছিল, লালার মধ্যে যে কিছু এনজাইম ছিল, স্পেশালি ডাইজেস্টিভ এনজাইম। আরও বলে রাখি, ডাইজেস্টিভ এনজাইম শুধুমাত্র আমরা লালার সাথেই পাই না বা স্যালাইভার সাথেই পাই না, আমরা আরও ডাইজেস্টিভ জুসগুলোর মধ্যেও পেয়ে থাকি। সো তার যে এই যে এনজাইম মিক্স হচ্ছে খাবারের সাথে বা এনজাইম রিলিজ হচ্ছে, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে এনজাইমের এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে আমাদের কেমিক্যাল প্রসেস। তাহলে ফাহিমের গল্পের মাধ্যমে আমরা এটা বুঝে নিলাম যে ডাইজেশনের যে দুইটা প্রসেস আছে, সেই দুইটা প্রসেস আমাদের প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি বেলার সাথে কীভাবে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ আমরা কিছু খেতে গেলেই আমাদের এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যেতে হয় বা যেতে হচ্ছে। তো ডাইজেশন কি জিনিস, ডাইজেশন কিভাবে হয়, দুইটা প্রসেস কি এবং কিভাবে হচ্ছে, মোটামুটি আমাদের বলা শেষ। এবার আমাদের বাকি আছে হচ্ছে কার্বোহাইড্রেট নিয়ে কথা বলা। সো কার্বোহাইড্রেট মানে কি? কার্বোহাইড্রেটের বাংলা মানে হচ্ছে শর্করা। আমার বাংলা হ্যান্ডরাইটিংও জঘন্য, আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখিত। তো কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা। এখন সমস্ত শর্করা দিয়ে তো আমাদের কোনো কাজ নেই, সমস্ত শর্করা দিয়ে কোনো কাজ নেই। আমাদের প্রয়োজন বা আমাদের কথাবার্তার টপিক হচ্ছে যে শর্করাগুলো আমরা খাই, অর্থাৎ দোজ কার্বোহাইড্রেটস হোয়াট উই ইট টু লিভ। আমরা বেঁচে থাকার জন্য যে শর্করাগুলো খাই, সেগুলো নিয়ে আমাদের হচ্ছে কথা বলতে হবে। অর্থাৎ আমাদের কথা বলার টপিক হচ্ছে ডায়েটারি কার্বোহাইড্রেটস যেগুলো আছে সেইগুলো। ডায়েটারি, ওকে। সো আমাদের কথা বলতে হবে হচ্ছে ডায়েটারি কার্বোহাইড্রেট যেগুলো আছে সেগুলো নিয়ে। তাহলে ডায়েটারি কার্বোহাইড্রেটস বলতে আমরা কি বুঝি? ডায়েটারি কার্বোহাইড্রেট, ডায়েটারি কার্বোহাইড্রেটস বলতে আমরা কি বুঝি? একদম সোজা বাংলা ভাষায় ডায়েটারি কার্বোহাইড্রেটস মানে হচ্ছে দোজ কার্বোহাইড্রেটস হোয়াট উই ইট টু লিভ। আমরা বেঁচে থাকার জন্য যে কার্বোহাইড্রেটস বা শর্করাগুলো খেয়ে থাকি। এখন এগুলাকে কিভাবে বলতে পারি? ডেফিনেটলি আমাদেরকে কোনো ক্লাসিফিকেশনের মাধ্যমে বলতে হবে। সো আমরা কার্বোহাইড্রেটসের যে ক্লাসিফিকেশন আছে, আমরা পড়েছি, আমরা সেই ক্লাসিফিকেশনের মাধ্যমে এখন ডায়েটারি কার্বোহাইড্রেটস জিনিসগুলোকে আমরা জেনে ফেলবো। সো প্রথমেই আসি কার্বোহাইড্রেটসের ক্লাসিফিকেশনের মধ্যে। একটা ক্লাসিফিকেশন আমরা জানি, সেটা হচ্ছে পলিস্যাকারাইড। এখন আমরা কি পলিস্যাকারাইড খাই? হ্যাঁ, অবশ্যই আমরা পলিস্যাকারাইড খাই। ইভেন কিছুক্ষণ আগে আমরা যে ফাহিমের গল্প করছিলাম, ফাহিম যে রুটি খাচ্ছিল, ব্রেড খাচ্ছিল, সেইটাও কিন্তু পলিস্যাকারাইডের মধ্যেই পড়ে। অর্থাৎ পলিস্যাকারাইডসের মধ্যে আমরা মেইনলি যে জিনিসগুলো খাই, সেগুলোর মধ্যে থাকে হচ্ছে স্টার্চ, অর্থাৎ ফাহিম যে ব্রেডটা খাচ্ছিল সেটারই। এরপরে থাকে আমাদের সেলুলোজ, এরপরে থাকে হচ্ছে আমাদের গ্লাইকোজেন। বলে রাখি, আমরা ভাত, রুটির মধ্যে পাই হচ্ছে স্টার্চ। এরপরে আমরা যে শাকসবজি খাই, রাফেজ জাতীয় যে খাবার খাই, আঁশ জাতীয় যে খাবার খাই, সেগুলোর মধ্যে থাকে সেলুলোজ এবং গ্লাইকোজেন। অর্থাৎ আমরা যে লিভার খাই, আমরা যে মাংসের মধ্যে যে লিভারটা খাই, অর্থাৎ যকৃত, সেটার মধ্যে থাকে হচ্ছে গ্লাইকোজেন। অ্যান্ড এইটা খুবই কম পরিমাণে থাকে, গ্লাইকোজেনটা ভেরি মাচ নেগলিজিবল অ্যামাউন্টে থাকে। এরপরে আমাদের আসে হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন, ডাইস্যাকারাইড। হয়ে গেল ডাইস্যাকারাইড। আমরা কি ডাইস্যাকারাইডও খাই?
জি অবশ্যই আমরা ডাইস্যাকারাইডও খাই। ডাইস্যাকারাইডের মধ্যে আমাদের পছন্দের একটা জিনিস আছে আর কি, বাচ্চাদের খুবই পছন্দ, সেটা হচ্ছে চিনি বা টেবিল সুগার, এটার নাম হচ্ছে সুক্রোজ। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা বাচ্চা বড়রা সবাই খাই, সেটা হচ্ছে পাই আমরা মিল্কের মধ্যে, সেটার নাম হচ্ছে ল্যাকটোজ। গেল। এরপরে আমাদের যে লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে মনোস্যাকারাইড। সো মনোস্যাকারাইডও কি আমরা খাই? হ্যাঁ অবশ্যই। সেটা হচ্ছে এই মনোস্যাকারাইড জিনিসটাই হচ্ছে ডাইস্যাকারাইডের বিল্ডিং ব্লক বা পলিস্যাকারাইডের বিল্ডিং ব্লক। অর্থাৎ একটা বিল্ডিংয়ের কথা যদি আমরা চিন্তা করি, বিল্ডিংয়ের যে বিল্ডিং ব্লকসগুলো আছে সেই ব্লকগুলো হচ্ছে ইট। সো আমাদের যে খাবারগুলো খাচ্ছি আমরা কার্বোহাইড্রেটের মধ্যে, সেইগুলোর বিল্ডিং ব্লক বা ইটটা হচ্ছে আমাদের মনোস্যাকারাইড, অর্থাৎ গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ। সো আমরা জেনে ফেললাম যে আমাদের ডায়েটারি কার্বোহাইড্রেটস কী কী আছে। ডায়েটারি কার্বোহাইড্রেটসের মধ্যে আছে আমাদের পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড, মনোস্যাকারাইড। পলিস্যাকারাইডের মধ্যে আছে হচ্ছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। ডাইস্যাকারাইডের মধ্যে আছে সুক্রোজ, ল্যাকটোজ, এবং মনোস্যাকারাইডের মধ্যে আছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। সো আমরা যেহেতু ফাহিমকে গল্পের মধ্যে নিয়ে এসেছি, ফাহিম কি খাচ্ছিল? ফাহিম খাচ্ছিল হচ্ছে এই রুটি বা স্টার্চ। তাহলে ফাহিমের যে রুটি খাওয়া বা স্টার্চ খাওয়া, সেটা কিভাবে ডাইজেশন হচ্ছে এটা জানতে হলে আমাদেরকে এখন দেখতে হবে স্টার্চ কিভাবে ডাইজেশন হয়। তাহলে আমরা শিখে নিই। তাহলে ফাহিম যে খাবারটা খাচ্ছিল অর্থাৎ স্টার্চ কিভাবে ডাইজেশন হয় সেটা জানার জন্য আমরা একেবারে প্রথম থেকে শুরু করি। সেটা হচ্ছে ফাহিম যখন খাবারটা মুখে দিল তখন তার স্যালাইভা এক্সক্রিট হলো, অ্যান্ড স্যালাইভার মধ্যে যে এনজাইমগুলো থাকে তার মধ্যে কার্বোহাইড্রেট ডাইজেশনের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা এনজাইম হচ্ছে আলফা অ্যামাইলেজ এনজাইম। লিখে ফেলি আলফা অ্যামাইলেজ। আর যেহেতু এটা স্যালাইভার সাথে এক্সক্রিট হচ্ছে, এই কারণে এই এনজাইমটার নাম স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। কেন এরকম স্যালাইভার জন্য স্যালাইভারি আলফা অ্যামাইলেজ নাম হলো? এরকম কি আরও কিছু আছে? হ্যাঁ, আলফা অ্যামাইলেজ যে এনজাইমটা, এটা আমরা আরও একটা জায়গাতে পেতে পারি, সেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াসে। অ্যান্ড যেহেতু ওটা প্যানক্রিয়াস থেকে সিক্রেট হচ্ছে, তখন এই আলফা অ্যামাইলেজের নাম হয়ে যাবে প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ। যাই হোক, সেটা পরের ব্যাপার। আমরা এখানে কথা বলতেছি হচ্ছে ফাহিম স্টার্চটা মুখে দিল অ্যান্ড সে চিউইং করলো। সো চিউইং করার পরে যেটা হচ্ছে বা চিউইং করার সময় যেটা হচ্ছে, সে স্টার্চটাকে মুখে দিয়ে দিল অ্যান্ড স্যালাইভা এক্সক্রিট হচ্ছে। স্যালাইভার সাথে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ এক্সক্রিট হচ্ছে। স্যালাইভারি আলফা অ্যামাইলেজ কি করে? স্যালাইভারি আলফা অ্যামাইলেজ কাজ করে স্টার্চের উপরে কাজ করে স্টার্চকে সে ভেঙে ফেলে। সেই স্টার্চকে কিভাবে ভাঙে? স্টার্চকে সে অ্যাকচুয়ালি বলতে গেলে সে স্টার্চকে ভাঙে না, স্টার্চের মধ্যে যে বন্ডটা থাকে গ্লাইকোসাইডিক বন্ড, সেই গ্লাইকোসাইডিক বন্ডকে ভাঙে। হ্যাঁ, কিন্তু সে কি টোটাল গ্লাইকোসাইডিক বন্ডকে ভাঙতে পারে? গ্লাইকোসাইডিক বন্ড না, স্যালাইভারি আলফা অ্যামাইলেজ সমস্ত গ্লাইকোসাইডিক বন্ডকে ভাঙতে পারে না। স্যালাইভারি আলফা অ্যামাইলেজ শুধুমাত্র আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডকে ভাঙতে পারে। এখন আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড কি? তাহলে আমরা একটু ছোট করে ছবি এঁকে ফেলি। মনে করি এগুলো হচ্ছে আমাদের বিল্ডিং ব্লকস, একসাথে আছে, থাক, কোনো সমস্যা নাই। আরও একটু আঁকি আমরা। ওকে, এই এদিকে এঁকে দেই, আবার আঁকি। সো গ্লাইকোসাইডিক বন্ড, আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড মানে হচ্ছে আমাদের এইখানে যে বন্ডটা থাকে, অর্থাৎ
আমাদের এইখানে যে বন্ডটা থাকে সেটা হচ্ছে 1 2 3 4 1। এই যে বন্ডটা, এই বন্ডটার উপরে কাজ করে এটাকে ভেঙে ফেলবে। অর্থাৎ এই যে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ আছে সেই অ্যামাইলেজটা এই বন্ডের উপর কাজ করে, এটা হচ্ছে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এই বন্ডটাকে সে ভেঙে ফেলে। সো এই বন্ডটাকে যখন সে ভাঙতেছে তখন আলটিমেটলি আমাদের যে স্টার্চ আছে, স্টার্চের যে অ্যামাউন্টটা টোটালি ভেঙে যাচ্ছে। তার মানে যদি আমাদের একটা স্টার্চ থাকে, এই স্যালাইভারি আলফা অ্যামাইলেজ ওই একটা স্টার্চের বন্ডগুলোকে ভেঙে দিচ্ছে, বন্ডগুলোকে ভেঙে দিয়ে স্টার্চটাকে অনেকগুলো টুকরো টুকরো করে ফেলতেছে। মানে ব্যাপারটা হচ্ছে যদি আপনারা 20 জন ফ্রেন্ড থাকেন তাহলে দেখা গেল যে 20 জন ফ্রেন্ড একসাথে অনেক আড্ডা মারছেন, হঠাৎ করে সেখানে স্যার চলে আসলেন, অ্যান্ড স্যার আসার কারণে আপনাদের কি হলো, 20 জন আপনারা ডিভাইড হয়ে গেলেন 5 ভাগে। 20 জন 5 ভাগে ডিভাইড হয়ে গেল, অর্থাৎ এক একটা ভাগে 4 জন করে থাকলেন। ব্যাপারটা এইরকমই। স্যার যিনি আসলেন, স্যার হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, অ্যান্ড আপনারা 20 জন মিলে একসাথে ছিলেন স্টার্চ আকারে। সো স্যার আসার পরে আপনাদের মধ্যে যে বন্ডিংটা ছিল সেই বন্ডিংটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, অ্যান্ড বন্ডিংটা ছিল আপনাদের খুব ভালো বন্ডিং ছিল যেমনটা থাকে গ্লাইকোসাইডিক বন্ডে। বাট স্যালাইভারি আলফা অ্যামাইলেজ অর্থাৎ স্যারের আসার কারণে আপনাদের মধ্যে বন্ডিংয়ের আলফা 1,4 যে বন্ডিংটা ছিল সেটা ভেঙে গেল। এখন আপনাদের বন্ড তো ভেঙে গেল, আপনারা 4টা বা 5টা ভাগে ডিভাইড হয়ে গেলেন, কিন্তু স্টার্চের বন্ড ভাঙার কারণে স্টার্চের কি হবে, স্টার্চও ডিভাইড হয়ে যাবে, অ্যান্ড স্টার্চ ডিভাইড হয়ে বা স্টার্চ ভেঙে সে তৈরি করবে অলিগোস্যাকারাইড। শেষ। তার মানে আমাদের মুখে অর্থাৎ আমাদের মাউথে কিন্তু কার্বোহাইড্রেটের ডাইজেশন শুরু হয়ে যায়। এটা কিন্তু আমাদের পরীক্ষার কোশ্চেন জিজ্ঞাসা করে যে কার্বোহাইড্রেটের ডাইজেশনটা কোথায় শুরু হয়। কার্বোহাইড্রেটের ডাইজেশন শুরু হয় আমাদের মাউথে, মুখের মধ্যে ডাইজেশন শুরু হয়ে যায়। অ্যান্ড এই যে অলিগোস্যাকারাইড হয়ে গেল, এই পর্যন্ত আমাদের মাউথে ডাইজেশন শেষ, মুখের মধ্যে আমাদের এখানে ডাইজেশন শেষ। মুখের পরে কি আছে, মুখের পরে সে খাবারটা খাবে, অর্থাৎ সোয়ালোয়িং হবে, অর্থাৎ ডিগ্লুটেশন রিফ্লেক্স হবে। ডিগ্লুটেশনের ফলে ইসোফেগাস দিয়ে সেটা চলে যাবে কোথায়, আমাদের স্টমাকে। তাহলে আমরা যেহেতু বলছি যে সে স্টমাকে চলে যাবে, তাহলে আমরা একটু স্টমাকটা এঁকে ফেলি। আমি আবারও বলে নিচ্ছি, আমি খুবই জঘন্য ছবি আঁকি আর কি, তো একটু বুঝে নিতে হবে। সো আমাদের হচ্ছে স্টমাক আঁকতে হবে, স্টমাকটা এঁকে নেই। এই হয়ে গেল আমাদের ছোটোখাটো একটা স্টমাক, অ্যান্ড এখান থেকে আমাদের চলে গেল ডিওডেনাম বা ইন্টেস্টাইন শুরু হয়ে গেল। আচ্ছা, সো এটা আমাদের মনে করি ইসোফেগাস স্টমাকে ঢুকছে। তো খাবার আমাদের যেটা ছিল, অর্থাৎ আমাদের যে অলিগোস্যাকারাইডটা ছিল, অলিগোস্যাকারাইড স্যালাইভারি আলফা অ্যামাইলেজ কাজ করে, স্টার্চের উপরে কাজ করার ফলে স্টার্চ ভেঙে গিয়ে যে অলিগোস্যাকারাইড প্রডিউস হলো, সেই অলিগোস্যাকারাইডটা ইসোফেগাস দিয়ে আমাদের চলে আসলো স্টমাকে। অ্যান্ড স্টমাকে কি আছে, স্টমাকে আছে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে স্টমাকের যে কন্ডিশনটা, স্টমাকের ভেতরে যে কন্ডিশনটা, সেটা কিন্তু অ্যাসিডিক একটা এনভায়রনমেন্ট। অ্যান্ড অলিগোস্যাকারাইড কিন্তু আসতেছিল আমাদের স্যালাইভারি আলফা অ্যামাইলেজ এনজাইমের মাধ্যমে, আলফা অ্যামাইলেজ। কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই যে স্টমাকের যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট, এই অ্যাসিডিক এনভায়রনমেন্টটা এই আলফা অ্যামাইলেজকে ইনঅ্যাক্টিভ করে দেয়। তার মানে আলফা অ্যামাইলেজ কোনো কাজ করতে পারছে না। তো যদি আলফা অ্যামাইলেজ কোনো কাজ করতে না পারে, সেই ক্ষেত্রে স্টমাকে তো ডাইজেশন হবে না। তার মানে এইটা বলা হয় যে কার্বোহাইড্রেট ডাইজেশন হল্টস ফর সাম টাইমস ইন দ্য স্টমাক। মানে কার্বোহাইড্রেট ডাইজেশনটা স্টমাকে কিছুক্ষণ থেমে থাকে, হল্টস, কিছুক্ষণ থেমে থাকলো। সো থেমে থাকলে তো হবে না, কারণ কন্টিনিউয়াস পেরিস্টালসিস চলছে। সো পেরিস্টালসিস যেহেতু চলছে, তখন কি হয়, তখন এই যে কার্বোহাইড্রেট অর্থাৎ অলিগোস্যাকারাইড যে এসেছিল, সেই অলিগোস্যাকারাইডটা এখানে কিছুক্ষণ থেকে এখান থেকে ঘোরা শুরু করে, অ্যান্ড ঘুরতে ঘুরতে ফাইনালি সে চলে আসে কোথায়, ইন্টেস্টাইনে ঢুকতে শুরু করে। ইন্টেস্টাইন মানে হচ্ছে প্রথমে ডিওডেনামে ঢুকতে শুরু করে। এখন ডিওডেনামে সে যখন ঢুকতে যাচ্ছে, তখন আমাদের এখানে তো আরেকজন আছে, সেটা কি আপনারা সবাই জানেন। আমি একটু ছবি এঁকে ফেলি।
এই 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 সেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে সিক্রেশন হয়। তো যে ব্যাপারটা ছিল আর কি, যে অলিগোস্যাকারাইড যখন এই স্টমাকের মধ্য থেকে ডিওডেনামে আসতে থাকে তখন স্টমাকে যাওয়ার ফলে অলিগোস্যাকারাইড নিজেই কিন্তু অ্যাসিডিক হয়ে যায়। অ্যান্ড যখন সে ডিওডেনামে আসে, ডিওডেনামে এসে সেই অ্যাসিডিক ব্যাপারটা হয়ে যায় নিউট্রালাইজ। কেন নিউট্রালাইজ হয় সেটা হচ্ছে এই যে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াস থেকে সিক্রেট হয় হচ্ছে বাইকার্বনেট সিক্রেশন। প্যানক্রিয়াস বাইকার্বনেট আয়ন সিক্রেট করে, অ্যান্ড যে কারণে এইখান থেকে এনভায়রনমেন্টটা হয়ে যায় আমাদের নিউট্রাল একটা মোটামুটি এনভায়রনমেন্ট। অ্যান্ড তারপরে এখানে আবার কে কাজ করে, এখানে প্যানক্রিয়াস থেকে আগেই বলেছিলাম প্যানক্রিয়াস থেকে আরেকটা এনজাইম সিক্রেট হয়, সেটার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ। অ্যান্ড ফাইনালি আমাদের যে অলিগোস্যাকারাইড ছিল সেই অলিগোস্যাকারাইডটা ডিওডেনামে আসার পরে এটার উপরে কাজ করে প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ। তাহলে আমরা লিখে ফেলি, আচ্ছা লিখে না ফেলি, এখান থেকে আমরা টেনে আনি অলিগোস্যাকারাইডটাকে। এই অলিগোস্যাকারাইড আমরা এখানে টেনে আনলাম। অলিগোস্যাকারাইডের উপরে কে কাজ করছে, আচ্ছা অলিগোস্যাকারাইডের উপর কাজ করছে প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ। অ্যান্ড অলিগোস্যাকারাইডের উপরে যখন প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ কাজ করছে তখন আলফা অ্যামাইলেজ এনজাইম কি করে আগেই বলেছি, সে 1,4 গ্লাইকোসাইডিক বন্ডকে ভেঙে ফেলে। এখানে একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে আলফা অ্যামাইলেজ কিন্তু কখনোই আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ডকে ভাঙতে পারবে না। অর্থাৎ আলফা 1,6 যে বন্ডটা থাকে গ্লাইকোসাইডিক বন্ড, এই বন্ডটাকে কিন্তু সে ভাঙতে পারবে না। সে ভাঙবে 1,4 গ্লাইকোসাইডিক বন্ডকে, তাহলে এখানেও যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে অলিগোস্যাকারাইডকে আবার ভাঙছে প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ। অ্যান্ড প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ অলিগোস্যাকারাইডকে আবার ভাঙার ফলে সে তৈরি করছে ম্যালটোট্রায়োজ অ্যান্ড আলফা লিমিট ডেক্সট্রিন। আলফা লিমিট ডেক্সট্রিনটা আগে লেখার দরকার ছিল, যাই হোক। সো প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ অলিগোস্যাকারাইডের উপরে কাজ করে তৈরি করছে ম্যালটোট্রায়োজ অ্যান্ড আলফা লিমিট ডেক্সট্রিন। এরপরে কি হচ্ছে, ডিওডেনাম থেকে এই তিনটা জিনিস চলে যাচ্ছে জেজুনাম অ্যান্ড আইলিয়ামে, অর্থাৎ ইন্টেস্টাইনের একটা অংশ জেজুনাম অ্যান্ড আইলিয়ামে চলে যাচ্ছে। সো আমরা যদি জেজুনাম অ্যান্ড আইলিয়ামটাকে একটু বড় করে দেখি তাহলে ব্যাপারটা কেমন হয়। মনে করি এখান থেকে একটা পোর্শন আমরা দেখতে চাই, মাইক্রোস্কোপিক পোর্শন। আমি টেনে আনলাম এইটুকু পোর্শনকে আমরা দেখব, এইটুকুকে আমরা বড় করে দেখব। ওকে, এইটুকু পোর্শনকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা ইন্টেস্টাইনে পাবো হচ্ছে, ইন্টেস্টাইনের যে সেল সেই সেলকে আমরা বলি হচ্ছে এন্টেরোসাইট। সেলের নাম হচ্ছে এন্টেরোসাইট। সো সেলগুলো কেমন থাকে আমরা সেলগুলো এঁকে ফেলি। হয়ে যাচ্ছে আমাদের এন্টেরোসাইট সেল। এন্টেরোসাইটের এই যে পোর্শনটা, ডিফারেন্ট কালার দিয়ে করি, এন্টেরোসাইটের এই যে পোর্শনগুলো থাকে এই জায়গাগুলোর নাম হচ্ছে ব্রাশ বর্ডার। এই জায়গার নাম হচ্ছে ব্রাশ বর্ডার। সো ব্রাশ বর্ডার, অ্যান্ড ব্রাশ বর্ডারে কি হয়, ব্রাশ বর্ডারে থাকে আমাদের কিছু এনজাইম। ব্রাশ বর্ডারে কিছু এনজাইমের মধ্যে একটা এনজাইমের নাম হচ্ছে ম্যালটেজ। এখন এই যে ব্রাশ বর্ডারে এনজাইমগুলো থাকে এরা কি করে,
ম্যালটেজ যে এনজাইমটা থাকে, ম্যালটেজ কাজ করে হচ্ছে ম্যালটোজ এবং ম্যালটোট্রায়োজের উপরে। ম্যালটোজ এবং ম্যালটোট্রায়োজের উপরে কাজ করে হচ্ছে ম্যালটেজ এনজাইম এবং তৈরি করে গ্লুকোজ। এনজাইম কাজ করতেছে এখানে ম্যালটেজ। এবং আমাদের যে আরেকটা জিনিস ছিল আলফা লিমিট ডেক্সট্রিন, এটার উপরে কাজ করে আলফা লিমিট ডেক্সট্রিনেজ। আলফা লিমিট ডেক্সট্রিন, এটার উপরে কে কাজ করবে? এটার উপরে কাজ করবে আলফা লিমিট ডেক্সট্রিনেজ এবং প্রডিউস করবে এখানেও গ্লুকোজ। তার মানে আমাদের কার্বোহাইড্রেট ডাইজেশন কিন্তু এই পর্যন্তই শেষ। আমরা কিন্তু এন্ড প্রোডাক্ট মোটামুটি গ্লুকোজ পেয়ে গেলাম। কিন্তু একটা কথা তো সবসময় থাকে, সেটা হচ্ছে শেষ হইয়াও হইল না শেষ। সব কিছু মনে হয় শেষ হয়ে যায়, তারপরেও শেষ হয় না। আমরা এবার এতক্ষণে কার্বোহাইড্রেটের যে ডাইজেশনটা পড়লাম, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত রিক্যাপ করব, একদম সহজ ভাষায় রিক্যাপ করব। প্রথমে সে স্টার্চ অর্থাৎ রুটি খাচ্ছে, মাউথের মধ্যে কি হচ্ছে? স্টার্চের উপরে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ কাজ করে স্টার্চকে ভেঙে অলিগোস্যাকারাইড উৎপন্ন করছে। স্টমাকে কোনো ডাইজেশন হচ্ছে না, কারণ স্টমাকের যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট আছে, অ্যাসিডিক এনভায়রনমেন্টটা স্যালাইভারি আলফা অ্যামাইলেজ এনজাইমকে ইনঅ্যাক্টিভ করে দেয়। এ কারণে স্টমাকে খাবারটা কিছুক্ষণ থাকে কিন্তু কোনো ডাইজেশন হয় না, এবং কিছুক্ষণ পরে পেরিস্টালসিসের কারণে স্টমাক থেকে খাবারটা চলে আসে ডিওডেনামে। সো ডিওডেনামে এই অলিগোস্যাকারাইডটা ডিওডেনামে যখন চলে আসলো, তখন সে কিছুটা অ্যাসিডিকই থাকে এবং তাকে নিউট্রালাইজ করে প্যানক্রিয়াস থেকে আসা প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ এনজাইম। এবং প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ এনজাইমটা অলিগোস্যাকারাইডের উপর কাজ করে তৈরি করে আলফা লিমিট ডেক্সট্রিনস, ম্যালটোজ এবং ম্যালটোট্রায়োজ। এর পরবর্তীতে কি হয়? ডিওডেনাম থেকে যখন এই আলফা লিমিট ডেক্সট্রিন, ম্যালটোজ এবং ম্যালটোট্রায়োজটা জেজুনাম এবং আইলিয়ামে যায়, সেখানে ব্রাশ বর্ডার ডাইজেশন হয়। ব্রাশ বর্ডার থেকে কিছু এনজাইম আসে, যেমন ম্যালটেজ এনজাইম আসে, এবং এই ম্যালটেজ এনজাইমটা কাজ করে ম্যালটোজ এবং ম্যালটোট্রায়োজের উপরে, তৈরি করে গ্লুকোজ। এবং আলফা লিমিট ডেক্সট্রিন কাজ করে আলফা লিমিট ডেক্সট্রিনেজ এনজাইম কাজ করে আলফা লিমিট ডেক্সট্রিনের উপরে, এবং সে তৈরি করে গ্লুকোজ। অর্থাৎ এই এইগুলার উপরে কাজ করে গ্লুকোজ তৈরি করতেছে। শেষ, আমাদের এই পর্যন্ত কিন্তু আমাদের ডাইজেশন শেষ। কিন্তু ফাহিমের মা বড্ড আদর করে একটাই ছেলে, বলল ঠিক আছে বাবা, ব্রেকফাস্ট তো করলি, এবার একটু দুধ খা। সে কি করলো? দুধের মধ্যে চিনি মিশিয়ে ফাহিমকে খেতে দিল। সো দুধ মানে হচ্ছে সে খাচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজ এখানে আসার পরে ল্যাকটোজের উপরে ল্যাকটেজ এনজাইম কাজ করতেছে এবং তৈরি করতেছে গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ। অর্থাৎ ল্যাকটেজ এনজাইমটা ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ তৈরি করছে। এবং সাথে যে চিনি ছিল, চিনি মানে হচ্ছে আমাদের সুক্রোজ, সুক্রোজের উপরে সুক্রেজ এনজাইম কাজ করছে এবং সুক্রোজকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে তৈরি করছে। তাহলে আমাদের মোটামুটি সব কিছুই কিন্তু শেষ। তার মানে যত প্রকার কার্বোহাইড্রেট ফাহিম খেলো, সব কিছুরই ডাইজেশন আমাদের এখানে হয়ে গেল। এবার আমরা তো লিখে লিখে পড়লাম, এবার যদি আমরা একটু ছবি দেখি তাহলে কেমন দেখা যায়। ছবিতে একবারে আমরা দেখে ফেলি মাউথে কি কি হচ্ছে। আপনারাই দেখুন, মাউথে স্টার্চ হচ্ছে, স্টার্চ খাচ্ছে, স্টার্চ মাউথে যাচ্ছে, মাউথে যাওয়ার পরে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ কাজ করে এই জিনিসগুলো তৈরি হচ্ছে, এগুলো স্টমাকে যাচ্ছে, স্টমাকে গিয়ে কিছুক্ষণ থাকছে, কোনো ডাইজেশন এখানে হচ্ছে না। এরপরে এই জিনিসগুলোর উপরে কিছু এনজাইম কাজ করে গ্লুকোজ তৈরি করছে। এরপরে সে খেলো ল্যাকটোজ এবং সুক্রোজ, সেও স্টমাকে গেল, কোনো ডাইজেশন হলো না। অ্যান্ড ল্যাকটোজ অ্যান্ড সুক্রোজের কিন্তু মাউথে কোনো ডাইজেশন হয় না, কারণ মাউথে ল্যাকটোজ এবং সুক্রোজ ডাইজেস্ট করার জন্য কোনো এনজাইম নাই।
স্টমাক থেকে তারা চলে গেল স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে আছে ল্যাকটেজ অ্যান্ড সুক্রেজ, এরা কাজ করে গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ এই জিনিসগুলো তৈরি করে ফেলল। এখন ফাহিম যদি বলে যে আমার একটু সবজি খেতে ইচ্ছা করছে অনেকদিন পরে, সবজির মধ্যে আছে আমার সেলুলোজ, তখন কি হলো, সেলুলোজ সে খেলো, সেলুলোজ মুখেও কোনো ডাইজেস্ট হলো না, কারণ মুখে সেলুলোজ ডাইজেস্ট করার কোনো এনজাইম নেই। স্টমাকে গেল, সেখানে কিছুক্ষণ থাকলে স্টমাকেও ডাইজেস্ট হলো না, কারণ স্টমাকেও কোনো এনজাইম নেই সেলুলোজকে ডাইজেস্ট করার, সরাসরি চলে গেলে স্মল ইন্টেস্টাইনে। আনফর্চুনেটলি শুধু ফাহিমের না, আমাদের সবারই এই সেলুলোজ ডাইজেস্ট করার জন্য আমাদের বডিতে কোনো এনজাইম নেই, অর্থাৎ সেলুলেজ এনজাইমটা আমাদের নেই, যে কারণে স্মল ইন্টেস্টাইনে গিয়েও সেলুলোজের কোনো ডাইজেশন হলো না, নট ডাইজেস্ট, এবং সেলুলোজটা আমাদের ডেফিকেশনের মাধ্যমে বের হয়ে যায়, সবারই বের হয়ে যায়, শুধু ফাহিমের একার ক্ষেত্রে না, এটা ফাহিমের কোনো সমস্যাও না। গরু ছাগলদের সেলুলেজ এনজাইমটা আছে, যে কারণে ওরা সারাক্ষণ ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকতে পারে। সো এই ছিল আমাদের আজকে টোটাল কার্বোহাইড্রেট মেটাবলিজম, দুঃখিত, কার্বোহাইড্রেট মেটাবলিজম না, কার্বোহাইড্রেট ডাইজেশন। এরপর আমাদের বাকি আছে অ্যাবজর্পশন অ্যান্ড মেটাবলিজম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে, প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, এবং গঠনমূলক সমালোচনা আশা করছি সবার থেকে। আবারও সবাইকে ধন্যবাদ। দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।